প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনটা হবে, এমন বক্তব্য আমরা শুনেছি। এর আগেও তিনি কয়েকবার বলেছেন যে এটা হলে তার আকাঙ্ক্ষার জায়গাটা তিনি ব্যক্ত করেছেন, সেটি হলে বা একটা ঐকমত্যের ভিত্তিতে যদি হয়, এবং জুলাই সনদ যেহেতু একটু ঐকমত্যের জায়গা, সুতরাং ধরে নিতে পারি যে এর প্রেক্ষিতে নির্বাচন। এবং সবশেষ 13টি দলের সঙ্গে আলোচনার পর তারা যখন বের হয়ে এসে কথা বললেন গণমাধ্যমের সঙ্গে, তারা বললেন যে কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের দিনক্ষণ জানাবেন। অবশ্য ধরে নিতে পারি যে দিনক্ষণ জানানোর দায়িত্ব প্রধান উপদেষ্টার না, এটি নির্বাচন কমিশন জানাবেন, প্রধান নির্বাচন কমিশনার তার তফসিলের মধ্য দিয়ে। কিন্তু অনেকে মনে করছেন বা ধারণা করছেন যে 5 আগস্ট বা 8 আগস্ট যেহেতু দুইটি বিশেষ দিন রয়েছে, হয়তো এখানে নির্বাচন সম্পর্কিত একটি আরও স্পষ্ট ধারণা প্রধান উপদেষ্টা দিতে পারেন তার ভাষণে, জাতির উদ্দেশ্যে ভাষণে। এখন আপনার কাছে যেটি জানতে চাওয়া যে জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশন ভাবছে যে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তারা দিতে চান, সেটি যদি হয় তাহলে কি মনে হয় যে নির্বাচনের ক্ষেত্রে আসলে বা নির্বাচনটি স্পষ্টীকরণের ক্ষেত্রে এটি এক ধরনের বড় ভূমিকা পালন করবে? নিশ্চয়ই। একটা জিনিস একটু ক্লিয়ার করে নেওয়া ভালো, এবারকার নির্বাচনের ডেট মোটা দাগে সরকারকেই ঘোষণা করতে হবে। মানে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আসলে এটা হওয়ার কথা না, কারণ হলো নির্বাচন কমিশন দুটো নির্বাচনের জন্য একেবারে সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন আর একটা প্রধানমন্ত্রী নির্বাচন। আমাদের রাষ্ট্রপতি নির্বাচন তো একরকম অর্থহীন, মানে পার্লামেন্টে হয়, নির্বাচন কমিশন কেন? আসলে এটা আমরা আগে যখন আমাদের রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল তখনকার সময়, কিন্তু এটা এখনো কনস্টিটিউশনে আছে। বাকি নির্বাচনগুলো হচ্ছে সরকার যদি চায়, যেমন এই যে আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো টেকনিক্যালি সরকার চাইলে নিজেই করতে পারে। সরকার নির্বাচন কমিশনকে বলছে আইনের মধ্যে এরকম আছে বলে, আইন পরিবর্তন করে যদি বলে এগুলো সরকার নিজেই করবে তাহলে করতে পারে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমরা নির্বাচন নিয়ে অলরেডি কনস্টিটিউশন ভেঙে ফেলেছি। আমাদের কনস্টিটিউশন বলছে একটা সরকার যদি পূর্ণ মেয়াদ থাকে তাহলে তার মেয়াদ উত্তীর্ণের 3 মাস আগে, এটা হলো 15th অ্যামেন্ডমেন্টের পর, এটা আবার বাতিল হয়েছে, কিন্তু না হলেও তারপরে যদি সংসদ ভেঙে যায় তারও পরবর্তী 3 মাসের মধ্যে, এরকম একটা কথা তো ছিল আগের কনস্টিটিউশনে যতদিন 15th অ্যামেন্ডমেন্ট ছিল। তো এখন তো আসলে সময়গুলো পার হয়ে গেছে, এখন আসলে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা নির্বাচনটা কেন এভাবে করলাম, ভবিষ্যতে একটা সংশোধনীর মাধ্যমে কিন্তু এগুলোকে বৈধতা দিতে হবে, র্যাটিফাই করা বলি আমরা। 5th এবং 7th অ্যামেন্ডমেন্ট কিন্তু এরকম হয়েছিল, যখন অনেক ক্ষেত্রে সংবিধান লঙ্ঘিত হয়েছে সেটাকে বৈধতা আমাদের পরবর্তীতে দেয়া যায়, এই নিয়ম আছে। আপনি আগে সংবিধান ভাঙবেন, আমাদের একাদশ সংশোধনী এরকম ছিল, একজন প্রধান বিচারপতিকে আপনি উপরাষ্ট্রপতি বানালেন, উনি নির্বাচন করলেন এরশাদের সময়, পরে উনি আবার প্রধান বিচারপতি হলেন, এটা একাদশ সংশোধনীতে আমরা করেছি। সো এটা উনি করবেন। এখন জুলাইয়ের ভিত্তিতে নির্বাচন হবে, মানে শুধু জুলাই তো না, এখন অনেকে তারা অনেক কিছুকে ভিত্তি করছেন। সংস্কার কতটুকু হলো, মানে সনদ স্বাক্ষর করলাম, এটা সংস্কার একটা পার্ট মানলাম, কিন্তু কতটুকু হলো আপনি প্রশ্ন তুলতে পারেন। এবং কতটুকু বাস্তবায়িত হলে আপনার কাছে যথেষ্ট বাস্তবায়ন বলে মনে হবে, এগুলো খুবই সাবজেক্টিভ। বিচারের আলাপ আনা হচ্ছে, বিচারের আলাপ এনে বলা হচ্ছে বিচার যথেষ্ট স্পষ্ট যদি না হয়, বিচার যদি খুব ক্লিয়ারলি ভিজিবল না হয়, মানে শেখ হাসিনার বিচারে তো আমরা এখন রীতিমতো ভিডিওতে দেখছি কি হচ্ছে না হচ্ছে, যে পরিমাণ সময় গেছে, আমার কাছে তো যথেষ্ট অগ্রগতি মনে হয়। এখন কেউ যদি বলে এটা আমার কাছে যথেষ্ট অগ্রগতি না, জনাব সার্জিস আলম একবার বলে ফেলেছেন শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে দেখার আগ পর্যন্ত নির্বাচন হবে না। এখন কেউ যদি মনে করেন যে ওটাই হচ্ছে অগ্রগতি, শেখ হাসিনাকে আমি ফাঁসি কাষ্ঠে দেখতে চাই, তো আসলে মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা শুরুতেই বলেছি, আসলে রাজনীতিতে এরকম রেটরিক থাকবে, আমি প্রত্যেকে মুখে যা বলছেন ভেতরে এই কথা না। সুতরাং আপনি বলতে থাকবেন, এগুলো নিয়ে ডিবেট করতে থাকবেন। এখনও যদি এটা পলিটিক্যাল গেইনিংয়ের জন্য হয়, ইটস ফাইন, ডেমোক্রেটিক প্রসেসে এরকম হয়। আপনি আপনার জনগণের সাথে কানেক্ট করতে চান, আপনি একটা দলের কাছ থেকে কিছু সুবিধা নিতে চান, ধরুন এনসিপি, সম্ভাবনা আছে যে তারা কিছু সিটের নেগোসিয়েশন করতে চায়, শোনা যায়, আমি এটা নিশ্চিতভাবে বলছি না, কিন্তু এটার মাধ্যমে আপনি চাপ তৈরি করলেন আমি কিন্তু নির্বাচনে যাচ্ছি না, সো বিএনপি তার সাথে নেগোশিয়েট করার চেষ্টা করতে পারে। ইসলামী আন্দোলন হঠাৎ করে বলছে যে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লাগবে, জামায়াত বিএনপির সাথে জোট করবে না, কিন্তু ইসলামী আন্দোলনও কিছু সিটের ছাড় চাইতে পারে। সো এটা হলে আমি এটাকে খারাপভাবে দেখি না, কিন্তু এই ঝুঁকিও আছে আসলে নির্বাচনকে বানচালের। এখন এগুলো করে নির্বাচনের বানচালের খুঁটি হিসাবে তারা ব্যবহৃত হচ্ছেন কিনা, সেই খুঁটি যদি তারা হন, এটা খুবই অ্যালার্মিং হবে যে আমরা এটা করে নির্বাচন বয়কট করছি, আমরা যাচ্ছি না, তাতে নির্বাচনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো অ্যালার্মিং, যেটা আমি দেখতে চাই যে এরকম কিছু হচ্ছে না।